চরমোনাইকে জোটে টানার খেসারত জামায়াত অলরেডি দিতে শুরু করেছে। তাদের অনেক প্ল্যান ভেস্তে গেছে এবং জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে যা ক্ষতি হওয়ার হয়ে গেছে। চরমোনাই পীরের রাজনৈতিক দূরদর্শিতার যথেষ্ট অভাব আছে এবং তাদেরকে বিশ্বাস করার ঐতিহাসিক কোনো কারণ নেই। আওয়ামী লীগের আমলে যখন সারা দেশের আলেম ওলামাদের ওপর ফ্যাসিবাদী অত্যাচারের খড়গ নেমে এসেছিল, তখনও চরমোনাইয়ের পীর সাহেব ছিলেন হাসিনার অন্দরমহলের লোক। উল্টো চরমোনাইয়ের পীর সাহেব বলেছিলেন, আপনারা সরকারের পতন চাইবেন তো সরকার কি আপনাদের চুমু খাবে? এককভাবে নির্বাচন করলে সারা দেশে একটি আসনও পাবে না ইসলামী আন্দোলন, তবে সবখানেই তাদের কিছু ভোট আছে। সমস্যা হচ্ছে তারা মাহফিলে গিয়ে শ্রোতাদের মনে করেন নিজের দলের লোক। মূল কথা হল, জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন 11 দলীয় জোটে থাকছে না ইসলামী আন্দোলন বাংলাদেশ। গত এক সপ্তাহ ধরে জোটের শরিকদের সঙ্গে দফায় দফায় আলোচনার পর ইসলামী আন্দোলনের পক্ষ থেকে জানানো হয়েছে, কমপক্ষে 80 আসন না ছাড়া হলে তাদের পক্ষে জোটে থাকা সম্ভব নয়। উল্লেখ্য, প্রথমে ইসলামী আন্দোলনের জন্য 40 আসন ছাড়া হয়, পরে 45টিতে গিয়ে দাঁড়ায়। এর সঙ্গে 6 থেকে 7টি আসন উন্মুক্ত রাখার প্রস্তাব দেওয়া হয়, কিন্তু ইসলামী আন্দোলন 80 আসনের জন্য ছিল অনড়। জোটের অন্য শরিকেরা চরমোনাই পীরকে বোঝানোর চেষ্টা করেও ব্যর্থ হন। অপরদিকে 80 আসন ছাড়ার কোনো সুযোগ ছিল না জামায়াতের, কারণ এতে সম্ভাবনাময় আসনগুলো শুধু হাতছাড়া হবে না, একটি দলকে বিপুল সংখ্যক আসন ছাড়লে অন্য দলগুলোর পক্ষ থেকে আরও বেশি আসন দাবি করা হতো। চরমোনাই পীরের দল জোটে না থাকলেও অন্য সব দল জোটে থাকছে বলে নিশ্চিত করেছেন শরিক দলের একাধিক নেতা। অর্থাৎ 11 দলীয় জোট এখন 10 দলীয় জোট হতে যাচ্ছে। জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আব্দুল হালিমের কাছে এ বিষয়ে জানতে চাইলে তিনি জানান, আজ দুপুরের মধ্যে জোটের শীর্ষ নেতারা বৈঠকে বসবেন। এরপর গতকাল স্থগিত হওয়া সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে। খেলাফত মজলিসের একজন নেতা নাম প্রকাশ না করার শর্তে জানান, জোটের অন্য শরিকেরা ঐক্যবদ্ধ থাকার ব্যাপারে একমত হয়েছেন। তিনি আরও জানান, নতুন করে কিছু আসনে বিন্যাস হতে পারে, তাতে কোনো সমস্যা হবে না। জামায়াতের মতামত হল, ইসলামী আন্দোলন সাংগঠনিকভাবে গোছানো হলেও সারা দেশে সর্বোচ্চ 3% জনসমর্থন রয়েছে। সে তুলনায় অনেক বেশি আসন ছাড়া হয়েছে। জামায়াতের জরিপ অনুযায়ী এনসিপির জনসমর্থন 7%, দলটিকে দেওয়া হয়েছে 30 আসন, যা তারা মেনে নিয়েছে। এ অবস্থায় ইসলামী আন্দোলন চলে গেলে বাংলাদেশ খেলাফত এনসিপিকে নিয়ে জামায়াত নির্বাচনে অংশ নেবে। প্রয়োজনে মামুনুল হকের দলকে আরও কিছু আসন ছাড়বে। চলুন ইসলামী আন্দোলনকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল উল্লেখযোগ্য কিছু বাণী শুনে আসি। জামায়াত চরমোনাইকে 100 আসন ছাড়লে ইমানদার, 40টি ছাড়লে মোনাফেক। এদেশে ইমানদার এবং মোনাফেক নির্ধারিত হয় সংসদের আসন সংখ্যা দিয়ে। চরমোনাই জামায়াতের সাথে থাকা না থাকা মোটেই আসন দেওয়ার ওপর নির্ভর করছে না। তাদেরকে 150 আসন দিলেও তারা জোট ভাঙার চেষ্টা করবে। আসল বিষয় হচ্ছে, চরমোনাই পীরের নীতি নির্ধারকদের একটি গ্রুপকে ভারত বিশাল অঙ্কের টাকা দিয়ে কিনে নিয়েছে। এই গ্রুপটাই ঝামেলা করতেছে, কারণ ভারত বুঝতে পেরেছে তাদের পছন্দের দলকে ক্ষমতায় আনতে হলে এই জোটকে ভাঙতে হবে। ফলশ্রুতিতে তারা হাত পাখাকে টার্গেট করেছে। মুফতি জসিমউদ্দিন রহমানী বলছেন, যুগে যুগে যতবারই আলেম ওলামা একত্রে হওয়ার চেষ্টা করেছে, ততবারই চরমোনাই পিছন থেকে ছুরি মেরেছে। এবার আসুন জোট ভাঙার পেছনের কারণ অনুসন্ধান করি। 11 দলীয় জোট নিয়ে দুই ভাইয়ের দুই আঙ্গুল মুখোমুখি, ভেঙে দুই ভাগে বিভক্ত হয়ে যাবার পথে চরমোনাই দল। বাংলাদেশ জামায়াতে ইসলামীর সাথে জোট নিয়ে সবচেয়ে বেশি আশাবাদী ছিলেন মুফতি সৈয়দ রেজাউল করিম। উনি ইসলামী ঐক্য নিয়ে খুবই ভিতর থেকে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছিলেন। কিন্তু মুফতি ফয়জুল করিম সব লণ্ডভণ্ড করে দিয়েছে। সে একবার বলে চরমোনাই 143 আসনে A+, আবার বলে 110টি আসন তাদের দিতে হবে। এমন বিভিন্ন একরোখা মিডিয়া বক্তব্য দিয়ে বিতর্ক সৃষ্টি করে। এক পর্যায়ে জামায়াত থেকে 50টি আসন এবং তাতে সরাসরি 2টো আসন, বরিশাল 5 ও 6, 2টো আসন ছেড়ে দেওয়ার পরেও পুরো ইসলামী আন্দোলনকে দুই ভাগে বিভক্ত করে ফেলে ফয়জুল করিম। এতে চরমোনাইয়ের এক পক্ষ চলে যায় মুফতি সৈয়দ রেজাউল করিমের পক্ষে, যারা জামায়াতের সাথে জোটে থাকতে চায়। অন্যদিকে আরেক পক্ষ চলে যায় ফয়জুল করিমের পক্ষে, যারা জামায়াত থেকে বেরিয়ে আলাদা হয়ে যেতে চায়। এমনকি এক পর্যায়ে ভাইয়ের সাথে ভাইয়েরও বাগবিতণ্ডা হয়। তাই অচিরেই ইসলামী আন্দোলন বাংলাদেশ মুফতি সৈয়দ রেজাউল করিম ও ফয়জুল করিমের মাঝে দুই ভাগে বিভক্ত হতে যাচ্ছে। ফয়জুল করিমকে বলতে শুনলাম, ন্যূনতম 100টি আসন সমঝোতা না করলে তাদের জন্য এটা অসম্মানজনক। এবং ইসলামী আন্দোলনের এক নেতা বলতে শুনেছি, 10-20টা আসনের জন্য মওদুদীদের সাথে জোট করবে না। ন্যূনতম 1-150 হলে তিনি মওদুদীদের সাথে সমঝোতায় যেতে পারেন।
একটাবার ভাবছেন তারা এই মুখে কিভাবে বলে তারা ইসলামের জন্য রাজনীতি করে? আদৌ কি বাংলাদেশে কোনো ইসলামিক দল ইসলামের জন্য ভেবেছে? ইসলামিক দলগুলো যদি সত্যি ইসলামকে নিয়ে ভাবত, 90% মুসলিমের দেশে বহু আগেই ক্ষমতায় আসতে পারত। উচিত কথা বললেই কিছু আবেগী মুসলমান সহ্য করতে পারে না। তারা মনে করে আমরা ইসলামের বিরুদ্ধে কথা বলি। আপনি যদি বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপটে কোনো দলকে ইসলামের জন্য সমর্থন করেন, আপনি এখনও আবেগ নিয়ে পড়ে আছেন। বাস্তবায় তাকান, দেখুন তারা আপনাদের আবেগ ব্যবহার করে কি করছে। পীর সাহেব চরমোনাইকে বলতে চাই, রাজনীতির ময়দান আর ওয়াজের ময়দান এক নয়। এটা আপনার মাদ্রাসা না যে আপনার ছাত্র আপনাকে সম্মান দিয়ে 100 আসন দিয়ে দেবে। আপনার ওয়াজে লক্ষ মানুষ হয় বলে এই না যে লক্ষ ভোট আপনি পেয়ে যাবেন। রাজনীতির ময়দানে আপনার অবস্থান কতটুকু শক্ত, একবার বিএনপির সাথে সমঝোতায় গিয়ে দেখুন কয়টি আসন তারা সমঝোতা করে। সেটা বুঝে নেবেন আপনার রাজনৈতিক অবস্থান। আপনার কাছে অনুরোধ থাকবে, যদি বাংলাদেশের ভালো চান, গুতাগুতি বাদ দিয়ে এখন অন্তত এক হয়ে কাজ করুন। আর যদি আপনার 100 আসন লাগে, দয়া করে আপনি সমঝোতা বাদ দিয়ে আপনি একা নির্বাচন করুন। আপনার জন্য শুভ কামনা থাকবে। জামায়াতে চরমোনাই জোটের মধ্যে একজন কট্টর বিরোধী পার্সন রয়েছে। তিনি কখনো জামায়াতের সাথে জোট নিয়ে সুবিবেচনা করেননি। প্রথমজন চরমোনাইয়ের সিনিয়র নায়েরে আমির সৈয়দ ফয়জুল করিম, তিনি শায়েখে চরমোনাই নামে পরিচিত। আর দ্বিতীয়জন চরমোনাইয়ের আমির সৈয়দ রেজাউল করিম। জামায়াতে ইসলামীর সাথে জোট নিয়ে আদ্যপান্ত সব কিছুর ম্যানেজমেন্ট করেছেন তিনি। দুজনেই কিন্তু সহোদর ভাই। 8 দলীয় জোটের সবগুলো সমাবেশে সৈয়দ রেজাউল করিম গিয়েছেন। এমনকি বরিশালের সমাবেশেও ফয়জুল করিম সাহেব আসেননি, কারণ তিনি প্রথম থেকেই জোটের পক্ষে ছিলেন না। জোট নিয়ে সকল মিডিয়া ট্যাকলিং দিচ্ছেন সৈয়দ রেজাউল করিম সাহেবই। অন্যদিকে ফয়জুল করিম সাহেব মিডিয়াতে অধ্যত্বপূর্ণ আচরণ দেখানো ছাড়া কিছুই করেনি। জোট নিয়ে যতগুলো বৈঠক হয়েছে তার আদ্যপান্তে ছিলেন সৈয়দ রেজাউল করিম সাহেব। ফয়জুল করিম সাহেব কখনোই বৈঠকে আসেননি। জোটের চূড়ান্ত বৈঠকে সৈয়দ রেজাউল করিম সাহেব মামুনুল হককে যাওয়ার সময় বলে গেলেন, এই জোট কিন্তু ভাঙা যাবে না। কিন্তু গভীর রাতে ফয়জুল করিম সাহেবের কাছ থেকে খবর আসে জামায়াতের সাথে তারা জোটে থাকবে না। মজলিসে শুরার বৈঠকগুলোতেও ফয়জুল করিম সাহেব সবাইকে উস্কানিমূলক কথা বলে জোট থেকে বিরত রাখার চেষ্টা করে থাকেন। এটা নিয়ে তাদের মধ্যে 2 দলে বিভক্তি হয়ে গেছে। রেজাউল করিম সাহেব এখনও আপ্রাণ চেষ্টা করে যাচ্ছেন জোটে থাকার জন্য, কিন্তু 143 আসনে এ ক্যাটাগরির কারিগর ফয়জুল করিম সাহেব কড়া নিষেধে আছেন জোট না হওয়ার জন্য। বলা বাহুল্য, তিনি কিন্তু বিএনপিরও একজন ভালো সমর্থকও। তাদের সাথে ভালো সম্পর্ক মেনটেন করে চলেন। জোট হওয়া না হওয়ার পিছনে এই 2 জনেরই গুরুত্বই সর্বসাকুল্যে। সর্বশেষে ফয়জুল করিম সাহেবই জিতে গেল। কয়দিনে এই জাতি একটু খেলা উপভোগ করল। দর্শক, আপনি কি মনে করেন? মতামত কমেন্টে জানাতে ভুলবেন না এবং সাবস্ক্রাইব করে নবকলি স্টুডিওর সাথেই থাকুন। সচেতন সমাজ গড়ার পথে একসাথে হোক পথচলা।